বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা বাড়িতে বসে কিভাবে ফিল আপ করবেন। তো দেখুন বন্ধুরা, এটা অন্নপূর্ণা যোজনা যে ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। ওটা লিখলেই দেখবেন আপনার কাছে চলে আসবে, সেখান থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। প্রথমে দেখবেন যে ফর্মটা ডাউনলোড করা হয়েছে তাতে দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের এই ছাপটা ছিল না। এখন দেখবেন আপনারা যখন ডাউনলোড করতে যাবেন দেখবেন এই ছাপটা চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যদি বাংলায় ফর্ম ডাউনলোড করেন তাও আপনাদেরকে এটা ইংলিশে ফিল আপ করতে হবে, কারণ ইংলিশে যদি আপনারা না ফিল আপ করেন, যারা ডাটা এন্ট্রি করবে তারা বাংলায় যদি দেখে তারা নিজেদের মতো ইচ্ছা মতো এন্ট্রি করে দেবে সোজা। অবশ্যই ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন যাতে আপনাদের কোনো ভুল না হয়, ঠিক আছে। সবার প্রথমে দেখবেন এখানে একটা মেন কথা লেখা আছে। প্রথমে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের ডিটেলস, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখানে কি বলতে চাইছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো বুঝতে, আবার দুটো ছেলে, সেই দুটো ছেলে আলাদা আলাদা থাকে, তাহলে তাদের ফ্যামিলি তো একসাথে হবে না। সেজন্য পরিষ্কার বোঝানো হচ্ছে যে যাদের কথা নেই, অনেকের ঝগড়াঝাটি আছে, তাহলে সেরকম ক্ষেত্রে হলে দুজনে আলাদা আলাদা অ্যাপ্লাই করবে, তাদের হেড অফ দ্য ফ্যামিলি তারাই হবে। সেরকমের জন্য এইখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা যেন একসাথে মিলেমিশে থাকলে তাদের হেড অফ দ্য ফ্যামিলি তাদের বাবা হবে, ঠিক আছে। যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে ওরা নিজেরাই ডিসাইড করবে যে তাদের হেড অফ দ্য ফ্যামিলি কে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম আপনাদেরকে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এই মাঝের অপশানটা। এই মাঝের অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে। বাঁ দিকেও লেখা চলবে না, ডান দিকেও লেখা চলবে না। ডান দিকে লেখা আছে যে কি কি কারণে আপনাকে এইগুলো লিখতে হচ্ছে, সেগুলো ডান দিকে নির্দেশাবলী বলা হয়েছে। আর বাঁ দিকে হচ্ছে ডিটেলসটা, যে আপনি কি লিখবেন সেটা বলা হয়েছে। যেমন পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নামটা আপনাকে লিখতে হবে এই জায়গাটায়, ঠিক আছে। বা থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি বলতে সেই ঘরের প্রধান বলতে দু ভাইয়ের বাবা যে আছে তার নাম হবে, ঠিক আছে বন্ধুরা। ধরুন তার বাবার নাম হচ্ছে তপন দাস, তাহলে আপনাকে এইভাবে ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে দেখুন লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ, ঠিক আছে। জন্ম তারিখ বলতে এটা হেড অফ দ্য ফ্যামিলিরই হবে। ধরুন জন্ম তারিখ লেখা আছে 01/01/1950, ঠিক আছে। পরিবারের প্রধানের লিঙ্গ, ধরুন সে ছেলে, তাহলে এটা পুরুষে ঠিক হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার, তো পরিবারের প্রধান মানে তপন দাস, তপন দাসের আধার নাম্বার যেটা আছে আধার কার্ড দেখে দেখে লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, তো বন্ধুরা এখানে দেখুন লেখা আছে যদি থাকে। তো পারিবারিক আইডি বলে একটা ব্যাপার আছে, ফ্যামিলি আইডি, সেটা তো আপনাদের অনেকের কাছে থাকে না, তাহলে এই জায়গাটা আপনি বাদও দিতে পারেন। যেমন লেখা আছে বন্ধুরা দেখুন পরিবারের সদস্য সংখ্যা বলতে, পরিবারের সদস্য সংখ্যা ধরুন টোটাল হচ্ছে, পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখবেন। ধরুন কারো আছে মা বাবা আছে, তার একটা ছেলে, তার বউ, তার একটা বাচ্চা, টোটাল তাহলে 5 জন হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। টোটাল 5 জন পরিবারের সদস্য হচ্ছে, সেজন্য এখানে 5 জন আমি লিখে দিলাম। ঠিকানা, আপনাদের এখানে ঠিকানা লিখবেন, গ্রামে হলে গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট দিয়ে ওয়েস্ট বেঙ্গল দিয়ে পিনকোড লিখে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে পিনকোড পর্যন্ত লিখে দেবেন, ঠিক আছে। ঠিকানাটা ভালো করে সব ক্যাপিটাল লেটারে লিখবেন যেটা বললাম আপনাকে। আর যদি শহরে বাড়ি হয় তাহলে টাউনের গলি নাম্বার, হাউস নাম্বার এইসব লিখে, রোড নাম্বার লিখে আপনারা ভালো করে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। যোগাযোগ নাম্বার বলতে মোবাইল নাম্বার যেটা আধার কার্ডে যোগ আছে, দেখুন এখানে লেখা আছে বিশুদ্ধ পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার। তপন দাসের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেটা এখানে লিখতে হবে। তারপর দেখুন 9 নম্বরে কী লেখা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাদের এখানে টিক মারতে হবে হ্যাঁ হ্যাঁ করে, যে এটাতে কে আবেদন করছে। বয়স দেখুন লেখা আছে, দেখুন বয়স 5 বছরের কম হলে আধার নট অ্যাপ্লিকেবল চিহ্নিত করা হবে। 5 বছরের নিচে হলে তার আধার নাম্বার না থাকলেও চলবে, সেটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। দেখুন যেমন প্রথমেই লেখা আছে এখানে পরিবারের প্রধান, পরিবারের প্রধান তো অ্যাপ্লাই করছে না, সেজন্য এখানে হ্যাঁ বলে ঠিক হবে না। সদস্য 1, ধরুন সদস্য 1 বলে পরিবারের প্রধান হচ্ছে যে তপন দাস, তার ওয়াইফ, ধরুন তার ওয়াইফ হচ্ছে বিজলি দাস, BAJLI বিজলি দাস, ঠিক আছে। বিজলি দাসের জন্ম তারিখ ধরুন 01/01/1960 সাল, লিঙ্গ হচ্ছে ফিমেল, ঠিক আছে। এরকমভাবে ভালো করে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কিত বিজলি কে হয়, তপন দাসের বিজলির হাজব্যান্ড, তাহলে এটা হাজব্যান্ড হবে,
বিজলি তপন দাসকে কী বলে চেনে বা কী বলে ডাকে? হাজব্যান্ড বলে ডাকে, স্বামী বলে, তো সেই জন্য এখানটা হাজব্যান্ড হবে। আধার নাম্বার, বিজলির আধার নাম্বার যেটা আছে সেটা এখানে লিখতে হবে। বেশি আমি বড় করছি নি, মোটামুটি বুঝিয়ে দিচ্ছি না, লিখতে গেলে প্রচুর টাইম লাগবে। বিজলি দাস যদি তপন দাসের ওয়াইফ হয়ে থাকে আর যদি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু হ্যাঁ হবে। আর যদি ওনার বৌমা অ্যাপ্লাই করে থাকে তাহলে আগে এখানে ছেলের নাম হবে। ছেলের নাম ধরুন হচ্ছে বিট্টু। ব্যাপারটা ভালো করে বুঝুন, ছেলের নাম হচ্ছে বিট্টু দাস। ছেলের জন্ম তারিখ লিখতে হবে, ছেলের লিঙ্গ লিখতে হবে। ছেলে কিন্তু অ্যাপ্লাই করছে না, কিন্তু ছেলে ডিটেলস দিতে হচ্ছে, যেহেতু বলেইছে এখানে সদস্যের সকলের ডিটেলস দিতে হবে, তাই এটা প্রথমে ছেলে ডিটেলস দেওয়া হলো। তারপর দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে বাবা হবে, মানে ছেলের ওটা বাবা হবে। আধার নম্বর ছেলেটার বিট্টুর আধার নম্বর হবে, তো আধার নম্বর যেটা আছে লিখতে হবে। সদস্য 3 নম্বর। তো বৌমা, এইখানে দেখুন ওই বৌমার নাম্বারটা লিখতে, এখানে বৌমার নাম হবে যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করছে। ধরুন বৌমা অ্যাপ্লাই করছে, তো বৌমা হ্যাঁ অপশানে টিক হবে, আর বৌমার নাম হবে, ধরুন বৌমার নাম হচ্ছে সোনালী দাস। বৌমার জন্ম তারিখ হচ্ছে ধরুন 1/1/1996, বা যেই জন্ম তারিখ লিখবে। লিঙ্গ ফিমেল, এরম করে বৌমা অ্যাপ্লাই করছে, বৌমা লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করছে, তাই সেখানে হ্যাঁ হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তাহলে এটা হচ্ছে বৌমা হেড অফ দ্য ফ্যামিলিকে কী বলে? শ্বশুর, তাহলে এটা হবে ফাদার ইন ল। আর আধার নাম্বার কার? সোনালির আধার নম্বর যেটা আছে সেটা এখানে লিখতে হবে। তারপর সদস্য সংখ্যা, যে বাচ্চাটার কথা বলছিলাম, ধরুন বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, তাহলে বাচ্চার নাম, বাচ্চার জন্ম তারিখ, বাচ্চা ছেলে নামে এরম লিখতে হবে। আর বলেই দিয়েছে যে আধার নাম্বার না লিখলেও চলবে, বাচ্চার বয়স 5 বছরের কম হলে। বাচ্চার বয়স 5 বছরের বেশি হলে আধার নাম্বারটা লিখতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থ স্থানান্তরের জন্য। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই একটা ফর্ম ফিল আপে যেহেতু একজনের অ্যাপ্লাই হচ্ছে, তাহলে প্রথমে এখানে দেখুন লেখা আছে সবারই ফিল আপ করতে হবে ডিটেলসটা। তো ডিবিটি যোগ আছে, প্রত্যেকের আধার কার্ডে আগে ডিবিটি লিঙ্ক করতেই হবে। যেই ব্যাঙ্কটা ডিবিটি করা আছে সেই ব্যাঙ্কটা এখানে ফিল আপ করতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলির লেখা আছে, হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্কের এখানে নাম হবে, অ্যাকাউন্ট নাম্বার হবে, আইএফসি কোড হবে। সদস্য 1-এ হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ, হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ মানে বৌমা সোনালী দাস, সোনালী দাসের মা, মানে হিসেব মতো সোনালী দাসের শাশুড়ির এখানে নাম হবে, অ্যাকাউন্ট নাম্বার হবে, অ্যাপসে কোড হবে। এবারে সোনালী দাসের বর মানে হাজব্যান্ড, তার হাজব্যান্ডের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাপসে কোড হবে। 3 নম্বর সদস্য অপশানটায় সোনালী দাসের ব্যাংকের অ্যাকাউন্ট, আর এইখানে হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড আর ব্যাংকের নাম হবে। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে এটাও ফিল আপ হবে। আর বাচ্চাটার তো অ্যাকাউন্ট নাম্বার নেই, তো এটা না লিখলেও চলবে। এরকমভাবে ফর্মটা অনেক বড়, খুব ধ্যান দিয়ে ফিল আপ করবেন, দেরি হতে পারে কিন্তু পরিষ্কারভাবে ফিল আপটা করবেন। তারপর দেখুন লেখা আছে এপিক নাম্বার হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর সহ। অংশ নম্বর মানে পার্ট নাম্বার অংশ নম্বর যদি আপনারা খুঁজে না পান, ভোট দেওয়ার সময় দেখবেন স্লিপে লেখা থাকে, বা নেটে চেক করে দেখে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন আর এখানে অংশ নম্বর লিখবেন। 1 নম্বর সদস্য, এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার, অংশ নম্বর। হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর। ঠিক আছে, তারপরে হচ্ছে সদস্য সংখ্যা, হেড অফ দ্য ফ্যামিলি যেটা বললাম, যদি শ্বশুর হয় তাহলে এখানে শাশুড়ির ভোটার কার্ড নাম্বার, বিধানসভার নাম আর অংশ নম্বর মানে পার্ট নম্বর। ঠিক এরকমভাবে ওর বরের, সোনালী দাসের বরের ভোটার কার্ড নাম্বার, বিধানসভার নাম, অংশ নম্বর। আবার সোনালী দাসেরও ভোটার কার্ড নম্বর, বিধানসভার নাম, অংশ নম্বর, এরকমভাবে ফিল আপ হবে। তারপরে দেখুন লেখা আছে তারা সবাই কি জেনারেল কাস্ট না শিডিউল কাস্ট। যদি শিডিউল কাস্ট হয় তো শিডিউল কাস্টে ঠিক হবে, আর যদি জেনারেল কাস্ট হয় তো জেনারেল কাস্ট ঠিক হয়। তো শিডিউল কাস্ট আছে, শিডিউল কাস্টে ঠিক মেরে দিচ্ছি। তারপরে দেখুন রেশন কার্ডের খাদ্য ভর্তুকি। ঠিক আছে বন্ধুরা, রেশন কার্ড কী বলেছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তো হ্যাঁ লিখবেন, যদি থাকে তো হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরনটা বলুন। তো ধরুন আপনার কার্ড যদি এসপিএইচএস হয় তো এসপিএইচে টিক মারবেন, কার্ডে দেখবেন লেখা থাকে পরিষ্কার, যেই কার্ডটা আছে সেই কার্ডটা টিক মারবেন।
ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। তো হ্যাঁ হলে অবশ্যই হ্যাঁতে ঠিক মারবেন, না হলে নাতে ঠিক মারবেন। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টে বা তার চেয়ে বেশি পাকা ঘর রয়েছে। তো বন্ধুরা এখানে ডিটেলস চাওয়া হচ্ছে, আপনারা অবশ্যই সত্যি কথা লিখবেন, কারণ যদি ভেরিফাই হয়, আপনারা যদি ধরা পড়ে যান তো আপনার বাতিলও হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই সঠিক লিখবেন, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। তা বলে এই নয় যে আপনার এক গাদা বাড়ি আছে বলে আপনার লক্ষ্মী ভাণ্ডার আপনাকে দেওয়া হবে না। এটাও হতে পারে যে এটা শুধু যাচাই করা হচ্ছে, আপনার ঠিক টাকা দেওয়া হবে ঠিক টাইমে। পারিবারিক জমির মালিকানা, তো জমি জাতীয় থাকলে, জমি থাকলে এখানে হ্যাঁ লিখতে হবে যে হ্যাঁ আমার জমি আছে, না থাকলে না লিখতে হবে, জমি থাকলে হ্যাঁ লিখতে হবে। আবার দেখুন কী লেখা আছে, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, ROR, হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি, মানে এগুলো লাগবে যখন আপনি জমা দিতে যাবেন SDO অফিসে কিংবা BDO অফিসে আপনার ফর্মটা, তখন ওগুলো আপনাকে জমা দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। মোট জমির পরিমাণ আপনারা হিসেব করে দেখে নেবেন যে টোটাল কত শতক জমি হচ্ছে, যে 5 শতক, 10 শতক, 15 শতক, 20 শতক, যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। এখনও শতক জমি থাকলে অন্নপূর্ণা দেওয়া হবে, কত শতক জমি থাকলে অন্নপূর্ণা দেওয়া হবে না। তো বন্ধুরা এখানে আপনার যেটা সঠিক হিসাব সেটাই লিখবেন। যানবাহন, দেখুন বন্ধুরা, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক বা মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা, মানে গাড়ির নাম্বার লিখতে বলছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির সংখ্যা উল্লেখ করে, মানে কটা গাড়ি আছে, একটা বা দুটো, আর গাড়ির নাম্বার লিখতে বলছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা আছে কি না। যদি থাকে তো হ্যাঁ লিখবেন, যদি না থাকে তো না লিখবেন। আর যদি থাকে, ধরুন একজনের আছে, তো কত নম্বর সদস্যের আছে, 1 নম্বর সদস্যের না 2 নম্বর সদস্যের। ঠিক আছে, এরকমভাবে এগুলো ফিল আপ করতে হবে। সরকারি বেসরকারি কেমন আছে আপনার LIC পলিসিটা, সরকারি বেসরকারি বিমার অঙ্ক কত আছে, প্রিমিয়াম কত দেন, সব ডিটেলস ফিল আপ করতে হবে। আর যদি না থাকে তো খুব ভালো, ডাইরেক্ট না অপশানে টিক মেরে দেবেন, আর এটা ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি থাকে তো সঠিক কথা লিখবেন, ভালো করে, দেরি হোক কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপর দেখুন লেখা আছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান বা ট্যাক্স। যদি করেন তো হ্যাঁ লিখবেন, আর যদি না করেন তো না লিখবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ প্যান কার্ড তো অনেকেরই আছে বলতে গেলে, তো এখানে প্যান কার্ড নাম্বারটা লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে প্যান নাম্বারটা লিখতে হবে। তো হ্যাঁ তো অবশ্যই লিখতে হবে, কারণ প্যান কার্ড সব মানুষেরই বলতে গেলে আছে। এখন ব্যাংকের অ্যাকাউন্ট চালাতে হলে প্যান কার্ড বানাতেই হচ্ছে। তো এখানে সদস্য হেড অফ দ্য ফ্যামিলির নাম, হেড অফ দ্য ফ্যামিলি প্যান কার্ড নাম্বার। সদস্য 1 মানে যেটা বললাম, শ্বশুরের নাম ছিল, তার মানে শাশুড়ির নাম আর শাশুড়ির প্যান কার্ড নাম্বার। স্বামীর নাম, স্বামীর নাম, স্বামীর প্যান কার্ড নাম্বার। তারপরে যে অ্যাপ্লাই করছে বৌমা, তার নাম, তার প্যান কার্ড নাম্বার। এবার যদি শাশুড়ি লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করে তাহলে তারও, মানে ব্যাপারটা এইভাবে ফিল আপ হচ্ছে। এরপরে কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্যের প্রধান সরকারি কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত, পার্ট টাইম, অনেক কিছু। দেখুন পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যা আছে সব লিখতে হবে। যেমন দেখুন হেড অফ দ্য ফ্যামিলি কী করে, যদি হেড অফ দ্য ফ্যামিলি বয়স্ক মানুষ, তাহলে সে হচ্ছে, ধরুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে কৃষক, তাহলে টিক মারবেন, কৃষক আছে তো টিক মেরে দেবেন। তারপরে সদস্য 1 ঘরেই বসে থাকে, কে বলো তো, শাশুড়ি, মানে সোনালী দাসের শাশুড়ি কী করে, বেকার বা অন্যান্য করে দেবেন, কোনো অসুবিধা নেই। এরকমভাবে সোনালির যে হাজব্যান্ড আছে সে কি করে, সে ধরুন পার্ট টাইম কাজ করে, তাহলে পার্ট টাইমে লিখে দিতে হবে। যদি সে কোনো ছোটোখাটো ব্যবসা করে তো এইখানে টিক মারতে হবে, ব্যবসায় টিক মারতে হবে। পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, সোনার কাজ, তো এইখানে করতে হবে, টিক মারতে হবে। ঠিক আছে বন্ধু, এরকমভাবে। আর সোনালি কী করে, 3 নম্বরে সোনালি সদস্য 3 নম্বরে আছে। সোনালি তো সোনালি অন্নপূর্ণা ভাণ্ডারে ফিল আপ করছে। সোনালি কী করে, তো সোনালি যদি হাউস ওয়াইফ হয় তাই এইখানে অপশানটা দেওয়া আছে। হাউস ওয়াইফের ক্ষেত্রে সোনালি হচ্ছে অন্যান্য অপশানে টিক মারবে। তারপর দেখুন এখানে লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত ধরুন হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার বাবা অশিক্ষিত, মানে পড়াশোনা করেই নে। ঠিক আছে, লিখতে হবে। ধরুন তার শাশুড়ি শিক্ষিত আছে, সে পাস করেছে 5 পাস, তাহলে এখানে লিখে দিতে হবে 5 পাস বলে। তার হাজব্যান্ড হয়তো শিক্ষিত, মাধ্যমিক পাস, তো এখানে লিখে দিতে হবে 10 পাস, এরকমভাবে লিখে দিতে হবে। আর সোনালি ধরুন লিখিত,
সোনালী ধরুন শিক্ষিত আছে, এইচএস পাস করেছে, তাহলে এইচএস পাস, যে যতদূর পড়েছে সেটা লিখতে হবে। লেখা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরপ্রধান, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বর্তমান ধারক, আগে বা এখন, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। বুঝতে পারছেন তো? মানে আগের যে কোনো সদস্য পরিবারে কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক পৌরসভায় কাজ করতো, পঞ্চায়েতে কাজ করতো বা করে, হ্যাঁ তাহলে থাকলে হ্যাঁ, না হলে না। বেশিরভাগই তো যারা অ্যাপ্লাই করবে তারা নাই হবে। তারপর দেখুন লেখা আছে কোনো সদস্য কি সরকারি কাজ করে, পেনশনভোগী, যদি সরকারি কাজ করতে হ্যাঁ লিখতে হবে পেনশনভোগী থাকলে, আর না হলে না লিখতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীন নিবন্ধিত আছেন, জিএসটি যদি কোনো ব্যবসা ট্যাবসা করে তাদের জিএসটি থাকেই, তাদের জিএসটি থাকলে হ্যাঁ করতে হবে, না হলে না করতে হবে। পরিবার মোট বার্ষিক আয় হিসেব করে দেখবেন যে শ্বশুর আর বর মিলিয়ে ক টাকা হিসেব হচ্ছে, তাহলে সেটা লিখে দেবেন, কি 1,20,000 হচ্ছে, কি 1,00,000 হচ্ছে, ঠিক আছে, যেটা বছর হবে সেটা লিখে দিতে হবে। তারপরে দেখুন সিএএ, যদি আপনার ভোটার কার্ডের কোনো সিএএ দরকার থাকে না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যারা ভোট দিয়েওছে, লাস্ট ভোটটা দিয়েছে, আর সব কিছু কোনো প্রবলেম নেই, সিএএ আবেদনই করে না, তাহলে সেগুলো সব প্রযোজ্য নয় হবে। ঠিক আছে বন্ধুরা, মানে তারা কোনো টেনশন নেই, তাদের নাম বাদই যায়নি তো সে সিএএ অ্যাপ্লাই করবে কেন, বা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে আসেনি, তারা যারা আসে তারা সিএএ করে, তো এগুলো সব প্রযোজ্য নয় হবে। যারা নর্মাল যারা ভোট দিয়ে আছেন তাদের এটা সব প্রযোজ্য নয় হবে। আর যদি সিএ আবেদন করে তো এখানে সব অনেক কিছু লিখতে হবে। তারপরে দেখুন লেখা আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে আর্টিসান ক্রেডিট কার্ড, তারপরে এমজিসিসি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলোর মধ্যে যদি কোনো ক্রেডিট কার্ড কোনো থাকে, স্টুডেন্ট হলো সেটাও লিখতে হবে যে স্টুডেন্টের ক্রেডিট কার্ড আছে কি কেসিসি আছে। আর যদি না থাকে তো এই জায়গাটা কিছুই করা চলবে না, এরকম ফাঁকাই থাকবে। তারপরে দেখুন লেখা আছে যদি এসআইআর 2026 বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা লিখতে হবে। যদি আপনার এসআইআর কোনো নাম বাদ না থাকে তো প্রযোজ্য নয় হবে, আর যদি বিচারাধীন থাকে তাহলে লিখতে হবে হ্যাঁ, যদি হ্যাঁ তবে মামলার বিবরণ দিতে হবে, এরকম ব্যাপার। আর যদি বিচারাধীন থাকার কারণে বাদই চলে গেছে তাহলে না হবে। তো বন্ধুরা প্রযোজ্য নয়টাই বেশি হবে, কারণ বেশিরভাগ লোকের হচ্ছে, আজ কিছু কিছু লোকের হচ্ছে বিচারাধীন আছে, তাহলে 3 নম্বরটা হবে যে বিচারাধীন আছে। আর যারা একদম নিখুঁত ভোট দিয়েছে, তাদের নাম ফাইনাল লিস্টে চলে এসছে, কোনো ব্যাপার নয়, তাদের উপরের অপশানটা হবে প্রযোজ্য নয়। তারপরে দেখুন বন্ধুরা এইখানে লেখা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যেটা বললাম আমি যে ওখানে একটা শিশু আছে ওই ঘরটায়, তাহলে শিশুর নাম লিখতে হবে, এখানে শিশু কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, ধরন লিখতে হবে, যে বেসরকারি স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে না সরকারি স্কুলে, যে যেখানে বাচ্চাটা পড়ে সেটা লিখতে হবে, একটা বাচ্চা হলে একটা, দুটো বাচ্চা হলে দুটো, এরমভাবে লিখতে হবে। এখানে লেখা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে, টিকাকরণ করা হয়নি, যেটা আছে সেটা লিখতে হবে। একটা শিশু, সেই জন্য আমি একটা শিশুর ব্যাপারেই করেছি। তারপরে দেখুন কি লেখা আছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে ডিবিটির মাধ্যমে আগে তো পিএম কিষাণের টাকাই দিচ্ছিল, আর গ্যাসের ছাড়ের টাকাগুলো পিএম কিষাণের মাধ্যমে আসছিলো, তো গ্যাসের ছাড় টাকাটা তো সরকারি প্রকল্প নয়, পিএম কিষাণটাও ছিল সরকারি প্রকল্প আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যদি পিএম কিষাণ পেয়ে থাকেন তো হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তো না লিখবেন। আর যদি হ্যাঁ করে থাকেন তো প্রকল্পের নাম অনেক কিছু লিখতে হবে বন্ধুরা, এর পরের পাতায় থাকেন পিএম কিষাণ বাদ দিয়ে আরও অন্য কিছু, তো লিখতে হবে যে কি কি পাচ্ছেন, 1 2 3 করে পরপর লিখতে হবে কি কি পাচ্ছেন। আর হ্যাঁ কিষাণ পাচ্ছেন আর পিএম কিষাণ লিখে দিয়েছেন, আর প্রত্যাহার করতে চান অপশানে যদি আপনি টিক মেরে দেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ পাবেন না। এই প্রত্যাহার অপশানে ভুল করে টিক মারা চলবে না আপনাকে, ঠিক আছে বন্ধুরা। প্রত্যাহার করতে চান মানে আপনার বাদ দিয়ে দেবে, তাহলে পিএম কিষাণের টাকা আর ঢুকবে না, তো আপনাকে এখানে টিক মারা চলবে না, ঠিক আছে বন্ধুরা, খেয়াল রাখবেন। কোনো কারণে যদি আপনার নাম বাদ দেওয়া হয়, কোনো কারণে যদি আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ দেওয়া হয়, তাহলে কি কারণে বাদ দেওয়া হলো সেই কারণটা এইখানে পূরণ করা হবে অফিসার কর্তৃক, বুঝতে পারলেন। আপনার যে ফর্মটা আপনি পূরণ করে অফিসে জমা দেবেন, এখানে অফিসাররা সব চেক করে দেখবেন যে কি কারণে আপনার বাদ গেল, তাহলে এখানে কারণটা তারা লিখে দেবেন, লেখার পরে এটাকে ফর্মটা যাচাই হবে, ঠিক আছে বন্ধুরা। দেখুন এখানে লেখা আছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাসে
অনুযায়ী সম্মত লিখে দিয়ে এখন সবার লাস্টে আছে বন্ধুরা, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। দিয়ে এটা দেখে নেবেন লেখাটা, দিয়ে এখানে আপনি সই করে দেবেন, দিয়ে ছেড়ে দেবেন। দিয়ে দেখুন লেখা আছে এন্ড অফ ফর্ম, মানে আপনার ফর্মটা ফিল আপ শেষ হয়ে গেল। দিয়ে ব্যাস আপনি এবারে সমস্ত ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে যে যা বললাম, তারপরে আপনার পর্চা যদি জমি থাকে এরকম ধরনের এখানে যা যা ডকুমেন্টস লাগলো সেগুলো জেরক্স করে অ্যাটাচ করে আপনি অফিসে জমা দিয়ে আসবেন। তারপরে অফিসাররা চেক করে আপনার কাছে এনরোলমেন্ট করে আপনার কাছে মেসেজ আসবে। তো